যে ছবি আপনারা দেখছেন সরকারি জমি, আর এই সরকারি জমি দখল করে অবৈধ পার্কিং, রমরমি অবৈধ পার্কিং চলছে। দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। টিকিট ছাপিয়ে চলছে টাকা তোলা। কয়েক মাস আগে পার্কিং অনুমতির মেয়াদ শেষ হয়, কিন্তু তারপরও ফ্রি পার্কিং জোন ঘোষণা, তা আবার অবৈধভাবে পার্কিং চলছে, টাকা আদায় চলছে। কিভাবে চলছে, কাদের মদতে চলছে, কারা যুক্ত, একাধিক প্রশ্ন সামনে আসছে। দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আমাদের প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, একাধিক প্রশ্ন সামনে আসছে, কিভাবে চলছে, কার মদতে চলছে, কারা জড়িত, কারোরই কি নজরে আসছে না? দেখো, একেবারেই দুর্গাপুরের সিটি সেন্টারের যে বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডে একটি পার্কিং জোন রয়েছে, যেটি এডিডি এর তরফ থেকে এই পার্কিং জোন হিসাবে সেখানে অনুমোদন ছিল। এরপর কিন্তু মেয়াদ শেষ হয়ে যায় এই পার্কিং জোন। শুধু বাস স্ট্যান্ড নয়, দুর্গাপুরের সিটি সেন্টারে বেশ কয়েকটি এরকম পার্কিং জোন রয়েছে যেগুলির মেয়াদ শেষ হয়ে যায়। তারপরেও কিন্তু টিকিট ছাপিয়ে রীতিমতো চলছে এখানে ব্যবসা। কারণ অনুমতি না নিয়ে এডিডি এর তরফ থেকে সাফ জানানো হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই পার্কিং জোনগুলি ফ্রি ঘোষণা করা হয়েছে, এবং এই সরকারি জমিতে কিন্তু এই পার্কিং জোন একেবারেই কিন্তু অবৈধভাবে চলছে, যেটা সাফ জানিয়ে দিয়েছেন এডিডি এর কর্তৃপক্ষ। যদিও টিকিট ছাপিয়ে এই পার্কিং জোনগুলি চলছে, প্রশ্ন করলে তারা যেটা জানাচ্ছেন যে এখানে জনৈক বেশ কয়েকজনের নাম উঠে আসছে, তারা কিন্তু এই পার্কিং জোনগুলি চালাচ্ছে দীর্ঘদিন ধরে। যেটা জানাচ্ছেন যে সুজয় পাল নামে এক ব্যবসায়ী যুক্ত রয়েছেন এই পার্কিং জোনের মধ্যে, তাদের নাম করছেন, তাদেরই বেশ কয়েকটি স্টাফ রাখা রয়েছে, তারাই তাদের কথা তুলছেন। কে এই সুজয় পাল এবং এর পিছনে কারা রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও বাস স্ট্যান্ড সহ নজরুল সরণি একাধিক জায়গায় নো পার্কিং জোনের বোর্ড দেওয়া সত্ত্বেও কিন্তু সেখান থেকে অবাধে কিন্তু টাকা তোলা চলছে রমরমিয়ে, এমনই অভিযোগ করছেন। একেবারেই। কে চালায় স্ট্যান্ডটা? মালিক তো বলতে পারছি। মালিকের নাম নেই? বলতে পারছি। তাহলে তোমাদের কে পেমেন্ট করে? দাদারা যারা রেখেছে কি নাম তার? কেবুদা। কেবুই তোমাদের মাইনে দেয়? হ্যাঁ, কে চালায় এটা? দুজন আছে, একজনের নাম বলছি শিবনাথ ঘোষ। সেই কি চালায় এটা? আরো আছে, কে কে আছে জানি না, আমি টোটাল কমিটি বলতে পারবো না। বাইকে কত? 20 টাকা। আর সাইকেল? সাইকেল 10 টাকা। এইভাবেই কালেকশন হচ্ছে কতদিন ধরে? আমি 10-15 দিন এর কাজ করছি, এবার কতদিন ধরে হচ্ছে সেটা আমি বলতে পারবো না। এখানে পার্কিং কি পয়সা নেওয়া হয়? হ্যাঁ, পার্কিং তো পয়সা নেওয়া হয়। কত টাকা করে নেওয়া হয়? পার্কিংয়ে নর্মালি নেওয়া হয় 20 টাকা করে। এবারে যদি ধরুন আমি 24 আওয়ার্স রাখলাম আলাদা চার্জ, 48 আওয়ার্স রাখলাম আলাদা চার্জ। গাড়ি নিরাপদে থাকে একদম, আমরা হ্যান্ডেল লক খুলে যায়। প্রতি বছর বর্ষায় জমা জলে দুর্ভোগ, আর এই সমস্যা মেটাতে এবার উদ্যোগী হাওড়া পুরসভা। 43 নম্বর ওয়ার্ডের ইছাপুরে তৈরি হচ্ছে 3টি ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেই কাজ শেষের পথে, বর্ষার আগেই পাম্প চালুর টার্গেট। হাওড়া পুরসভা 43 নম্বর ওয়ার্ড ইছাপুর। প্রতি বছর বর্ষা এখানে জল যন্ত্রণা। ড্রেনেজ ক্যানাল রোড এইচআইটি কমপ্লেক্সে কোমর সমান জল জমে। এই সমস্যা মেটাতে উদ্যোগী হাওড়া পুরসভা। এইচআইটি কমপ্লেক্সে তৈরি হচ্ছে 3টি রিজার্ভার, তার উপরে পাম্পিং স্টেশন। বর্ষার জমা জল পড়বে রিজার্ভারে, সেই জল পাম্প করে ফেলা হবে খালে। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 1 কোটি টাকা। এই রিজার্ভার এবং পাম্পিং স্টেশন তৈরির কাজ শেষের পথে। হাওড়া পুরসভার আশা, বর্ষার আগেই চালু হবে পাম্পিং স্টেশন। প্রথম যেটা করছি সেটা হলো আমরা 3টে পাম্পিং স্টেশন করছি। আমরা সেখানে বড় বড় রিজার্ভার তৈরি হচ্ছে, তার উপর পাম্প বসানো হচ্ছে, বড় পাম্প। এলাকার জলটা রিজার্ভারে এসে জমবে, দিয়ে আমরা নতুন পাইপলাইন পাচ্ছি। আমরা আলটিমেটলি অনেকটা এগিয়ে গিয়ে ব্যারেলে ফেলবো জলটা, যার ফলে কি হবে, ওয়ার্ডের যে জলের মানে জমাটা, সেই টাইমটা অনেক কমে যাবে। হাওড়া ড্রেনেজ ক্যানাল রোড এইচআইটি কমপ্লেক্স, এই অঞ্চলটি অনেকটা গামলার মতো। প্রতি বছর বর্ষায় এই এলাকায় জল জমে। স্থানীয়দের দাবি, আশপাশের ওয়ার্ডের জল জমেও এই এলাকায়, ফলে বাড়িতে জল, রাস্তায় জল। ড্রেনেজ ক্যানাল রোড শৈলেন মান্না সরণিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কখনো কখনো 7 থেকে 8 দিন জল জমে থাকে, তখন দুর্ভোগের এক শেষ। এই সমস্যায় এবার মিটতে চলেছে। বর্ষাকালে আমাদের এখানে যা সমস্যা হয় সে মানে বলার কথা নয়। 1 হাঁটু জল, লোকে তো মানে একদম ব্যবসা তো অবস্থা খারাপ হয়ে যায়। পাম্প যখন বসাচ্ছে যদি শুরু হয়
তাহলে আমাদের সকলে ভালো হবে। বর্ষায় যে জমা জল এবং এর যে জল যন্ত্রণা থেকে মুক্তি, তো এটার জন্য বিগত বহুদিন ধরেই আমাদের প্রাক্তন পৌরপিতা বর্তমানে প্রশাসক মণ্ডলীর সদস্য হাওড়া পুরসভার দেবাংশু দাস মহাশয়, উনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন। যখন জল জমে গেছে, পাম্প নিয়ে এসে বার করার চেষ্টা করেছেন। তো এই প্রচেষ্টাটা ওনার দীর্ঘদিন ধরেই ছিল এবং সেখান থেকেই আশা করি এই প্রকল্পটা নেওয়া হয়েছে। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর নজর রাখবে এবার শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে জলের সংকট বাড়ছে, কারণ তিস্তার কাদা জল শিলিগুড়িতে বিপর্যস্ত খাবার জল সরবরাহ। গরমে জলকষ্টে ভোগান্তি শিলিগুড়িবাসীর, কি বলছেন তারা শোনাবো একবার। হ্যাঁ, জল নিতে হচ্ছে বাইরের থেকে, একটু দূরে আসতে হচ্ছে। হ্যাঁ, একটু দিতে হচ্ছে, টাইমের জন্য আলাদা, জলের জন্য আলাদা টাইম দিতে হচ্ছে। তাড়াতাড়ি জলের সমাধানটা হয়ে যাক, জলে কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে সেটা তাড়াতাড়ি সমাধান হয়, সেটাই চাই। না, অল্প ছিল জল, কিছুক্ষণের জন্য এসেছিল জল, তারপরে তো চলে গেল। এই আধা ঘন্টার মতন জল ছিল। আর এই 2 দিন তো ওই পৌরসভার জলের গাড়ি আসছিল, ওখান থেকে জল নেওয়া হয়েছে। এখন আবার আসলো। হ্যাঁ, একটু দেরি করেই আসছে, সকাল সকাল আসছে না। উত্তর সিকিমে নাগারে বৃষ্টিতে তিস্তার জল বাড়ছে, পলি কাদাযুক্ত ঘোলাটে জল ভাসছে শিলিগুড়িতে। তিস্তার জলই ভরসা এখন শিলিগুড়িবাসীর, আর তাই কোথাও না কোথাও পানীয় জলের সংকটেও তারা ভুগছেন। জল না পাওয়ায় সিপিএম এর বিক্ষোভ। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তুমি যেখান থেকে এই মুহূর্তে লাইভে দাঁড়িয়ে রয়েছো। কিন্তু সবার প্রথমে যে প্রশ্নটা, পুরসভার তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কবে এই সমস্যা বা এই সংকট মেটার পথে? এই মুহূর্তে কিন্তু সেই স্বাভাবিক অবস্থা ফেরার সম্ভাবনা নেই, কারণ আবারও নতুন করে বৃষ্টি হয়েছে নর্থ সিকিমে। আর সকাল থেকে মুষলধারা বৃষ্টি চলছে বঙ্গবনের একাধিক জায়গায়, তিস্তা সেখানে কিন্তু ফুলে ফেপে উঠছে। আর নতুন করে বৃষ্টি হওয়াতে কিন্তু বিপদ বাড়ছে। কারণ পুরসভার যে সাফ দাবি, যদি বৃষ্টি না কমে নর্থ সিকিমে, তাহলে কিন্তু এই পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। তবুও তারা চেষ্টা চালাচ্ছে এবং দুবেলা করে ঘন্টাখানেক করে তারা জল দিচ্ছে। কিন্তু যে জল পুরসভা পরিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়া হচ্ছে পুরসভার পক্ষ থেকে, তা কিন্তু চাহিদা মেটাতে পারছে না। স্বাভাবিকভাবে এই জ্যৈষ্ঠের গরমে কাহিল শহরবাসী জলের হাহাকার করে করেছে। নির্জল জল শিলিগুড়ি বলা যেতেই পারে, এবং সেই জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে। জলের ট্যাঙ্ক সংখ্যা 35 থেকে বাড়িয়ে 63 করা হয়েছে। পাশাপাশি 1 লাখ পাউচ গতকাল পর্যন্ত দেওয়া হয়েছিল, সেই সংখ্যাটা এখন বাড়িয়ে 1.5 লাখ করা হয়েছে। কিন্তু তাতেও সমস্যা মিটছে না। শহর বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, সেই নিরিখে একই তো জল যে পরিমাণ দরকার শিলিগুড়ি শহরে, তার সেই চাহিদা মতো কিন্তু জল সরবরাহ হয় না। বিকল্প জল প্রকল্প চালু না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। কবে এই সমস্যা মিটবে সেই দিকেই নজর রয়েছে। এই জল সংকট বাড়ছে এবং বিপর্যস্ত খাবার জল সরবরাহ এখন শিলিগুড়িবাসীর একটাই দাবি, কবে এই সংকট মিটবে। ধন্যবাদ পার্থ। কালচিনিতে হ্যামিল্টনগঞ্জ হাটের আবর্জনা ফেলা হয় পাশের নালায়, সেগুলো জমা জলে নালা আটকে গিয়েছে। নালা দিয়ে এখন আর জল যায় না। নালার নোংরা জল এবার উপচে পড়ছে কোথায়? রাস্তাতে, বাড়িতে ঢুকছে। স্থানীয়দের ভোগান্তির এক শেষ। দেখুন ছবিটা। বাড়ির উঠোনে জল, বাড়ির সামনে রাস্তায় জল কাদা। এগুলো বৃষ্টির জল নয়, নিকাশি নালার নোংরা জল। আলিপুরদুয়ারের কালচিনি, এখানকার হ্যামিল্টনগঞ্জের নিকাশি নালা এলাকার সব থেকে বড় সমস্যা। নর্দমার কাছেই ডুয়ার্সের সবচেয়ে বড় হ্যামিল্টন হাট বসে। হাটের সব আবর্জনা ফেলা হয় নালায়, সেই আবর্জনা জমছে নালায়, তাই নালা দিয়ে জল যায় না। নোংরা জল উপচে ভাসে রাস্তা, ঢোকে বাড়িতে। আমার এই গেট দিয়ে আমি বাড়ি বেরোইতে পারি না, আমার কোনো গেট নাই। এক হাঁটু জল থাকে, বর্ষা হলে সব জল বাড়িতে ঢুকে, নোংরা জল। এইখানে এই যে ড্রেন বন্ধ, এটা কিন্তু 2 পার্টে পড়ছে, একটা হলো বাজার আর একটা সরজিৎপল্লী। কোনো পঞ্চায়েত, এই পঞ্চায়েত বলে ওই পঞ্চায়েত, ওই পঞ্চায়েত বলে ওই পঞ্চায়েত, কোনো পঞ্চায়েত আসে না। যত আবর্জনা
একদম থার্মোকল, মাছের প্লাস্টিক, এই বাজার বসে, বাজারে যত আবর্জনা, বস্তা টস্তা, নোংরা, মানে বলা ভাষা প্রকাশ এত নোংরা জিনিস আসে। পঞ্চায়েত প্রধান, খাজনাওয়ালা এরা কেউ ঠিকমতো পরিষ্কার করে না। নিকাশি নালার জমা জলে দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা। স্থানীয়দের দাবি এই সমস্যা বছর 5-এরও বেশি সময়ের। ভুটান ভারত নদী কমিশন না হলে আমাদের আলিপুরদুয়ারের মানুষের বিপদ আছে। এটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ার না। নদীগুলোর রিভারবেডগুলো উঠে গেছে শহরের থেকে, গ্রামের থেকে উপরে। তো নদীতে জল আসলে তো শহরে ঢুকবেই, গ্রামে ঢুকবেই। যতক্ষণ না ড্রজিং করা হচ্ছে ততক্ষণ এই প্রবলেম থাকবে আমাদের। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।